নমস্কার। আমরা আজ যার কাছে এসে উপস্থিত হয়েছি তার আলাদা করে পরিচয় দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, মনে হয় কেন প্রয়োজনই নেই। তিনি আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় তো বটেই, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষ, যার কথার মধ্যে আমি বলবো কথার মধ্যে যমজ ভ্রূণের মতন লেগে থাকে ভালোবাসা, ভালো লাগা এবং বিতর্ক। নমস্কার জানাই আপনাকে। তিনি কবির সুমন। কবির দা, আমি আপনার কথা শুনতে এসেছি। প্রথমেই বলি, খুব যে বেশি ভেবে এসেছি তা নয়, কারণ আপনার গান শুনে, আপনার লেখা পড়ে আমরা বড় হয়েছে এবং আমাদের মনে হয়েছে যে আপনি সবারটে বিশ্বাস করেন, ইনস্টিংটিভ। সেই জায়গা থেকে যদি বলি যে জিজ্ঞেস করতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দীর্ঘ বছর সাংবাদিকতা করেছেন এক সময়, এখনকার সাংবাদিকতা দেখলে কি মনে হয়? মনে হয় ওরিয়েন্টেশন হারিয়ে গেছে সাংবাদিকরা। আমি হয়তো একটু পুরোনো দিনের লোক, পুরোনো দিনের মতোই কথা বলবো। আজকে যদি আমায় সাংবাদিকতা করতে হয়, আমি জানি না কিভাবে করব, কেন কর্তার ইচ্ছায় কর্ম চিরকালই হয়েছে, এমন নয় যে এখন হচ্ছে। কিন্তু এই ডিজিটাল দুনিয়াটা এসে কিন্তু এটা সুবিধে যেমন হয়েছে, খুব দ্রুত আমরা পৌঁছে যেতে পারছি আমাদের লক্ষ্যের কাছে, কিন্তু অন্যদিকে একটা যা খুশি তাই করে দেওয়ার একটা যুগ যেন এসে গেছে। আর খবরের কাগজ তো লোকে কম পড়ছেও। এককালে একটা কাগজ পড়ে লোকে সিদ্ধান্ত নিত। এইরকমভাবে বলি যে ধরো আমি তো একসময় গানের ক্ষেপ করতাম, আমি পেশাদার শিল্পী। তা দূরে দূরে যেতে হতো, যেসব জায়গায় গেছি হয়তো রাত্রিটা থেকে সকালবেলা বেরিয়ে আসবো, বাড়ি ফিরবো, অন্তত 4 ঘন্টা হয়তো গাড়িতে থাকতে হবে। ওই যে আসছি রাস্তায় কি দেখছি, দুপাশে লোকে কাগজ পড়ছে, এই কাগজ তাদের প্রত্যেক দিনের পড়ার দরকার। আজকে কিন্তু সেইভাবে আর লোকে কাগজ পড়ছে না। আগে সেরকম একটা যুগ ছিল, সেরকম সাংবাদিকের লেখা পড়ে লোকে মানে জেগে উঠত, এমনকি মোটিভেটেড। আমার মনে আছে একসময় ইরানি সাহেব, উনি স্টেটসম্যানে, গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস তার 2 ছেলে সমেত তাকে পুড়িয়ে মারল বিজেপি, RSS। এবং যে মারল সে পরে পুরস্কৃত হলো, তার সামনে উঠে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই টাইপের। এই দেশটা তো ছিল না। এই দেশটা হবে বলে মানুষ প্রাণ দেয়নি, মানে ঘর ছেড়ে বেরিয়ে যায়নি, সংসারকে ভাসিয়ে দেয়নি, এই দেশের জন্য না। এইবার কিন্তু মনে আছে ইরানি সাহেব স্টেটসম্যানের, উনি একটা লেখা লিখেছেন পরের দিন, রিভোল্ট। উনি আরম্ভই করছেন বিদ্রোহ করো। সাংবাদিক তিনি, এবং তিনি এডিটর। বলছে রিভোল্ট পিপল, রিভোল্ট। এটা একটা সাংবাদিক পারে। কিন্তু আজকের আমরা সাংবাদিকতাকে এবং পলিটিক্সকে যে জায়গায় নিয়ে গেছি, সেখানে কেউ যদি একজন বড় এডিটর যদি রিভোল্ট বলবেনই না, হয়তো বলার সময় হয়তো ভাবতে হবে তাকে যে কটা বিজ্ঞাপন আর পাবো। কিন্তু সেটা কি ইরানি সাহেবেরও কি সেটা ভাবনা ছিল না? নিশ্চয়ই ছিল। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। সমর সেন, হুমায়ুন কবির কংগ্রেস করেন, সমর সেনকে নাও পত্রিকার সম্পাদক করলেন। উনি সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডে ছিলেন বা কি এলেন, মানে কবি সমর সেন। সেই কবি সমর সেন তো নাও এডিটর হলেন, হুমায়ুন কবির হলেন যার মালিক। এবারে একটা ভোটের আগে সমরবাবু এডিটোরিয়ালে লিখলেন, কংগ্রেস একটি ভোট যেন না পায়, not a single vote shall go to the Congress. মালিক কিন্তু কংগ্রেস। এবারে আমি শুনেছি এবং কিঞ্চিত পড়েওছি বাইরে, আর যেহেতু সমর সেন মহোদয়ের সঙ্গে আমার
পরিচয় ছিল, ভালো মতোই পরিচয় ছিল। পরে ওর ফ্রন্টিয়ার পত্রিকায় আমি লিখতাম আমেরিকা থেকে, এইসব জায়গা থেকে। তো উনি আমাকে আমি বলেছিলেন যে হুমায়ুন কবির এসে বলেন যে এটা আপনার লেখা চলবে না। উনি সোজা বলেন একটা কাজ করা যাক, এখনই আমরা চলুন উকিলের কাছে যাই, আপনি এডিটর হয়ে গেলেন। আমি আর তাহলে এডিটর না, আপনি যখন ঠিক করছেন তাহলে আপনি এডিটর। এটা একটা বলার সাহস আছে, বলা বাহুল্য ওর হয়তো চাকরি চলে যাবে। এবং উনি তো খুব কম মাইনেতে ছিলেন না, সবচেয়ে বেশি টাকা ওরই পাওয়ার কথা। এই চলুন আমরা দুজন উকিলের কাছে যাই, ঠান্ডা মাথায় অ্যাফিডেভিট করি যে আপনি আজ থেকে এডিটর। তো এইটা ছিল সাংবাদিকতা, মানে সাংবাদিকতার পাঠ নিয়েছি আমি। আমেরিকা থেকে কলাম লিখতাম ওর কাগজের জন্য, এবং পারলে প্রায় প্রত্যেক সপ্তাহে। তা আমার একটা ভিউ ছিল, কারণ আমি মার্কসিস্ট জায়গা থেকেই লিখতাম, কিন্তু সব কিছু যেমন এই আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, এরা তো মার্কসিস্ট পুজো তার হতে পারে না। বা যেমন সাঁতারে, কমিউনিস্ট দেশগুলো সাঁতারে বা স্পোর্টসে খুব ভালো থাকতো, ভালো হতো, কারণ মার্কসিস্ট বা লেনিনিস্ট ফ্রি স্টাইল হয় না, বা ব্যাকস্ট্রোক। হ্যাঁ, রেভলিউশনারি ব্যাকস্ট্রোক বলে কোনো কিছু নেই। হ্যাঁ, কাজেই ব্যাকস্ট্রোক ব্র্যাকেটে এম, মার্কসিস্ট ব্যাকস্ট্রোক কিন্তু হতে পারে না। ওই জন্য যত খেলাধুলে কমিউনিস্ট দেশগুলো সবচেয়ে ভালো দেখবে ছিল এককালে। তা এখন সাংবাদিকদের হাতে পৃথিবী ছিল, সাংবাদিকরা সেভাবে কন্ট্রোল করতেন এক একজন। অনেক সাংবাদিকের নাম ভুলে গেছি। সমরবাবুকে আমি বারবার ওই আমেরিকায় থাকতাম, আমি দেখতাম যে আমাকে একটু ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিন, আমি তো শিখবো কী করে, আপনি শেখান। উনি 6 মাস তাগাদা দেওয়ার পর একদিন লিখলেন, ব্যান্টারটা একটু কম আন, মানে ওই যে খোশগপ্পর স্টাইলটা কমিয়ে দিন। একদম ঠিক, ওটা আমার জীবনে একটা জঘন্য দুর্বলতা, এবং আমি অনেক লেখা ডুবিয়েছি, ভালো বিষয় ডুবিয়েছি ওইটা করে। কিন্তু উনি কিন্তু আমায় শিখিয়ে দেন ব্যান্টারটা একটু কমান। ব্যান্টারের বাংলা খোশগপ্প মানে আমরা গাছি আর কি এক ধরনের। দেখুন এই যে সাংবাদিকতা, আমি কাগজে পড়ি না তা কিন্তু না, পড়লে হিন্দু কাগজটা পড়ি। আর হিন্দি পড়ার অভ্যেসটা রাখার জন্য আমি একদিন সন্মার্গ পত্রিকাটা, আর কি, ওটা তো বিজেপির কাগজ, তা হোক আমি তো লেখাটা পড়ছি। কিন্তু এই আমার মনে হয় যা বলার বলে দিয়েছি। বেশ, কবির সুমনের কাছে এসেছি এবং তার ম্যাডভেঞ্চার এখন বিশ্বাস করেন সেটা জিজ্ঞেস করতে। একবার বলেছিলেন যে আপনি অ্যাডভেঞ্চার নয়, এবং আপনার পরিবার হয়তো আপনার বাবা বলেছিলেন যে ম্যাডভেঞ্চার। বাবা বলেছেন যে ওর অ্যাডভেঞ্চার না ম্যাডভেঞ্চার। হ্যাঁ, ম্যাডভেঞ্চার তো একসময় ম্যাডভেঞ্চার। এই যেমন সব কিছু ছেড়ে ছিল বাংলা গানের জন্য আমি এখানে ফিরে এসেছি। এটা তো করলে তো পাগলেও বিশ্বাস করবে না, ঠিক, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তো বিশ্বাস করার জন্য তো কি, আমি যখন তোমার যে আমার পছন্দ হয় সেটাকে অন্য লোকে বিশ্বাস করবে বলে একেবারেই না, সেরকম। কাজে একটা কাজ করতে গেলে তখন আর ম্যাডভেঞ্চারই হয়ে যায় দেখি। এই যেমন বাংলা খেয়াল নিয়ে আমি পড়ে আছি, আমার জীবনের শেষ পর্যায়টা আমি বাংলা খেয়ালের সেবা করব, বাংলা ভাষার সেবা করছেন। হ্যাঁ, এটা হ্যাঁ করছি। এটাও তো এক ধরনের ম্যাডভেঞ্চার। এই সময়টা তো আমার অন্য কিছু, ধর যাক একটা মুদির দোকান দিলে তো খারাপ হতো না, এর কাছ থেকে ধার করে তার কাছে আমাদের বাড়ির তলাতেই যদি মুদির দোকান দিতাম, এই লাইনে 3-4টে মুদির দোকান আছে, একটা মুদির দোকান ফেল মারছে সামনেই, ওর জায়গাটা আমি নিয়ে নিতে পারতাম। আর মুদির দোকান 4টে থাকলেও চলবে যদি তুমি স্থানীয় লোকেদের ডিমান্ডটা ঠিক বুঝতে পারো, আর তার সঙ্গে যদি একটা জেরক্স মেশিন রেখে দিতে পারো, তাহলে তোর কথাই নেই। কাজেই সেটা করা অনেক ভালো ছিল, কিন্তু ম্যাডভেঞ্চার। আচ্ছা, একটা কথা বলি, আমি আমেরিকায় গিয়েছিলাম সাংবাদিকতার চাকরি নিয়ে, পরীক্ষায় পাশ করে, কেউ চাকরিটা আমায় দেয়নি। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টারের চাকরি পেয়েছিলাম, পরীক্ষা দিয়ে ইউরোপ থেকে গিয়েছিলাম। কিন্তু আমি গেলাম তখন আমি আজকাল পত্রিকায় একটা চাকরি এর ব্যবস্থা করেই ফেলেছি। আজকাল বেরোচ্ছে গৌরকিশোর ঘোষের সম্পাদনায়, হামদি পেয়েছিলেন সেখানে, আর আমি সেখানে লাইন লাগিয়ে
করে 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 ঘষতে ঘষতে রোজ ওর কথা মতন কাজ করে 1 পয়সাও উনি দেননি। আমি বলছিলাম দিতে হবে না, আমার চলে যাবে। করে শেষকালে আমি চাকরিটা পেলাম, মানে একেবারে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, চাকরিটা পেলাম। কিন্তু আমি চলে গেলাম আমেরিকায়। কেন? উনি খুব দুঃখ পেলেন। আমি ভেবেছিলাম আপনার মধ্যে আমি প্রতিভা দেখেছিলাম, আমি ভেবেছিলাম এই বুড়ো বয়সে গৌর কিশোর, আমি ভেবেছিলাম আপনি আমার এই বৃদ্ধের পাশে থাকবেন, তা না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, আমি কিন্তু আমেরিকা চলে গেছিলাম মানে কোনো হ্যামবার্গার খাওয়ার জন্য বা এমন কিছু মাইনে পেতাম না, যন্ত্র কেনার জন্য। এই যেমন এখানে একটা যন্ত্র, কিবোর্ড, যেমন এখানে সব যন্ত্র, আমাদের চাকরি থেকে যন্ত্র যন্ত্র আরও ছিল যন্ত্র। এটা কি? একটা স্পিকার যেটা একই সঙ্গে মাইক্রোফোন ব্যবহার করা যায় এবং আর একটা ইনপুট আছে, তাতে কিবোর্ড বা গিটার বা তানপুরা ইলেকট্রনিক তন্ত্র দেওয়া যায়। এটা না কিনলে কি আমার হচ্ছিল না? না হচ্ছিল। কেন কিনলাম? ওয়েস্টফুল বলে, অমিতব ব্যয় বলে। আর দেখি তো কী হয়। এই তা এইগুলো না করে আমি যে পরিমাণ জিনিস কিনেছি টাকা দিয়ে, ওইটা যে আমি টাকা দিয়ে এই বাইপাসের ধারে দু বিঘে জমি বা 2.5 কাঠা 2 কাঠা 4 কাঠা জমিও কিনতাম, তাহলে সুন্দর তো বাড়ি হয়ে যেত, তাই না? তা কিনলাম না কেন? ওটা ভাবিনি। সামনে এই জমিটা ফাঁকা ছিল, আমার মা বাবাও কোনোদিন বলেননি যে হ্যাঁ রে শোন তুই জমিটা কেন না। আর আমেরিকাতে যখন ছিলাম তখন ওইখান থেকে এখানে জমি কিনলে ব্যাংক কিছু সুবিধে দিতেন। আচ্ছা, কারেন্সির সুবিধে, বেশ। কারণ আমি তো ডলারে পেমেন্ট করবো, কাজে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে অনেকটাই সুবিধে দিতেন। কিন্তু কি হতো, বাবা বললেন যে তোকে দিয়ে কিছু, মা তো সব মায়েরা তো বেশি বিষয়ী হন, মা বললেন যে তোকে দিয়ে কিছু হবে না, তুই জমি কিনলি না। তা আমি অনেকক্ষণ সব বললাম যে মা দেখো জমি কিনলাম না, ঠিকই, কিন্তু জমিটা হারালাম না। মানে পরে ধর এখানে যদি বাড়ি করতাম, সেটা কি কে থাকতো? তুমি থাকতে, বাবা থাকতো, আমি থাকতাম না, কে থাকতো? একজন ভদ্রমহিলা, আমার স্ত্রী, যার সঙ্গে আমার ডিভোর্স হতোই, এবং তিনি তখন ওটা আদায় করতেন। হ্যাঁ, ফলে ওইখানেও EM/বাইস ধরো হতো, বাড়ি করলেই ওটা কারোর ভোগে চলে যাবে, আমি ওখানে থাকবো না। কিন্তু ফলে না, এইসব ভেবে তার করিনি। কিন্তু এই হচ্ছে আমি, ম্যাড ভেঞ্চার। আমি মানেই ম্যাড ভেঞ্চার। বেশ, এই কথার জেরটা নিয়ে তাহলে জিজ্ঞেস করবো কবিরদা, যে যখন আপনি সবকিছু ছেড়ে ছুড়ে বাংলায় গান লেখা শুরু করলেন, আগেও প্রোগ্রাম ছোটখাটো করতেন, কিন্তু যখন শুরু করলেন এবং নাগরিক দল তৈরি করলেন একেবারে প্রথমে, কবে ঠিক বুঝতে পারলেন যে শ্রোতা বা মানুষ আপনার গান হৃদয় দিয়ে গ্রহণ করেছেন? কবে টের পেলেন? তুমি প্রশ্নটা করেছো ঠিকই, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম না। আমি এটা হঠাৎ আচমকা কিছু বেড়াদের ভাগ্যে ছিল। আমি বহুদিনের একটা সঙ্গীতের ছাত্র, আমি খেয়াল শেখার চেষ্টা করেছি, আসলে শিখেছি, আমি ভদ্রভাবে বলছি আর কি। আমি খেয়াল গাইতে পারি, হিন্দুস্তানি খেয়াল আমি ছোটোবেলা থেকে শিখেছি বহু বছর। তেমনি আমার গুরুর নাম কালীপদ দাস প্রয়াত। তেমনি আমি বাংলা গান, বাংলা আধুনিক গান, রাগ প্রধান গান, তেমনি হিন্দি ভজন, এগুলো সব তখন লোকে শিখতো। কে আশ্চর্য না, শেখার দরকার ছিল, শিখতাম। ধরো আমি 59 সাল থেকে শিশুমহল গল্প দাদুর আসরে গান গেয়েছি। আমি বলে দিচ্ছি, বললে সুবিধা হয়। 66 সাল আমার যখন 17 বছর বয়স, তখন আমি আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতায় রাগ প্রধানে আর ভজনে প্রথম হয়েছিলাম। এটা এমনি এমনি হয় না, লোকে হঠাৎ হয়ে যায় না। হঠাৎ একদিন ঠিক করলাম, হয়ে গেলাম, একটা গিটার হাতে না। আচ্ছা, এটা মনে রাখতে হবে কোন সাল? 66 সাল। তখন মধ্যাহ্ন সূর্যের চেয়েও প্রবল সব মানুষরা কলকাতায় বিচরণ করছেন, যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়, যেমন শ্যামল মিত্র, ফোক সঙ্গে নির্মলেন্দু চৌধুরী, অখিল বন্ধু ঘোষ আধুনিকে, রাগ প্রধানে। তা আমি কম্পিটিশনে, তার বেশি কিন্তু আমি বলছি না। 66-তে 67 সালে আমি আকাশবাণীর জেনারেল প্রোগ্রামে অডিশন দিই এবং আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীতে আমি বি হাই গ্রেড অর্জন করি। সেই সময় বি হাই কিন্তু খুব বেশি শিল্পী ছিল না,
আমি আর তাদের নাম করতে চাই না, তারা সকলেই আমার গুরুস্থানীয়। এটা কি তানপুরা এটি তবলা বাজবে, তোমায় গাইতে হবে ভাই। কেমন হঠাৎ ঠিক করলাম আমি গাইতে আরম্ভ করলাম, না 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 না, যারা শুনছেন জ্ঞান প্রকাশ ঘোষ শুনছেন, দীপালি নাগ শুনছেন, এরা পরীক্ষক। কেমন আচ্ছা, এইটার পর আমি গান গাইতে শুরু করলাম। এবারে প্রথম কি হলো, এইটা অনেকেই জানেন না, জানার ইচ্ছেও নেই, কেনই বা জানবেন। আরে আধুনিক গানের যেহেতু আমি হাইতে ঘন ঘন অনুষ্ঠান পাচ্ছি, আরে প্রথম না হয় একবার দুবার আমি হিমাংশু দত্তর দুটো চারটে গান গাইলাম, এরপর তো গান ফুরিয়ে গেল। এবার কি করব? তখন ওইখানে দাদারা সব গান লিখতেন, মানে অ্যাপ্রুভড গীতিকার, তারা গান সাপ্লাই করতেন, আমি সুর দিতাম। এবারে সুর দিয়ে কি আমি কি সলিল চৌধুরীর মতো সুর দিচ্ছি বা নচিকেতা ঘোষের মতো? তা তো না, আমার কোনো বড় ট্যালেন্ট নেই, কিন্তু ওয়ার্কিং নলেজ অফ মিউজিক আমার ছিল। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল না, এটা অর্জন করতে হয় শুনে 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 করে করে। যদি খারাপ হতো তাহলে ওখানে আমার ওইসব বিশাল বিশাল অলোকনাথ দে বাঁশি বাজাচ্ছেন আমার সঙ্গে, আলী আহমেদ হোসেন, ওস্তাদ আলী আহমেদ হোসেন সানাই বাজাচ্ছেন, মানিক পাল তবলা বাজাচ্ছেন, শ্যামল ঘোষ তবলা বাজাচ্ছেন, এদের নামের আগে পণ্ডিত ইত্যাদি দেওয়া হয়। অনেক বলতে শোন কি হচ্ছে কি, এটা কী করছো বলতেন, বলেনি তো কোনো দিন। তাছাড়া বাইরে অবজারভার ছিলেন, তারা কিন্তু আমরা কেউ চিনতাম না, কেউ তো একটা মুদি, কেউ বাড়ির বউ, তারা কিন্তু মত জানাতেন। তখন সেশন ডাইরেক্টর ডেবাটে দেখো শ্রোতারা কি বলছেন, কোনো দিন তো হয়নি। কাজে এই শুরু হয়েছিল অনেক আগেই। সমস্যাটা কোথায়? ক্রমশ বুঝতে পারছিলাম এই গানগুলো আমার গান না, রবীন্দ্রনাথের গান আমার গান না, নজরুলের গান আমার গান না। কেননা আমি যে ভাষায় ঝগড়া করি সেই ভাষার গান এটা না। যে ভাষায় প্রথম আমি কাউকে বলেছিলাম তোমাকে ভালোবাসি, সেটা এই ভাষা না। প্রথম যখন আমি মার্ক্সবাদে দীক্ষিত একটা লোক, কিন্তু ডাস ক্যাপিটাল পড়িনি, কেননা যে ক্যালকুলাস জানে না সে ডাস ক্যাপিটাল পড়তে পারবে না। আচ্ছা, যারা যারা বলে ডাস ক্যাপিটাল পড়েছি কিন্তু ক্যালকুলাস যায় না, তারা খুব সত্যি কথা বলেন না। এখন তো চারদিক দেখছি কমিউনিস্ট হচ্ছি, দেশটাকে দেখছি কমিউনিস্ট হচ্ছি, এছাড়া তো অন্য কিছু হবার জো নেই। কিন্তু সেই ভাষায় কি আমি গান গাইছি? না 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 না। এই প্রথম যে আমার গান, এবার বাংলাদেশের যুদ্ধ হলো, এটা খুব জরুরি কিন্তু একটা লোকের হয়ে ওঠায়। বাংলাদেশের যুদ্ধ 1971 সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গঠিত হলো। তখন আমি আর আমার বড় ভাই, যিনি ইঞ্জিনিয়ার, আমার তখন 22 বছর বয়স, আমার বড় ভাই 4 বছরের বড়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বললেন চল আমরা বাংলাদেশে যাই, ওটাই আমাদের দেশ। সত্যিই তাই, যেতে গিয়ে নাগরিকত্ব পেতে পারিনি। আমাদের অংশুমান রায় মশাই, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠ, ওই একটি গান লেখা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অংশুমান রায়, গেয়েছিলেন অংশুমান রায়। পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতের বাঙালিরা গান তৈরি করছেন বাংলাদেশ নিয়ে। সলিল চৌধুরী একটিও শুধু বাংলাদেশের জন্য কোনো গান আছে কি? আমি যদ্দূর জানি নেই। উনি মানবনা বন্ধনে মানবনা শৃঙ্খলে গানটির শেষে একটা সবক যোগ করলেন, মাগো বাংলা আর কতদিন, নিজ ভূমে পরবাসী প্রতিদিন, রব পদে পদে গঙ্গা পদ্মা হয়, রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। একটা গোটা গান কিন্তু না। শচীনদেব বর্মন, দ্য গ্রেট শচীনদেব বর্মন, উনি একটা নতুন গান কিন্তু কাউকে দিয়ে লেখাতে পারলেন না। ওই টাকডুম বাজে ভাঙা ঢোলের জায়গায় বাংলাদেশের ঢোল, এটা প্রায় প্যারোডির মতো শোনাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা একটা গোটা বাংলাদেশকে নিয়ে এই যে মুক্তিযুদ্ধ, তাই নিয়ে কিন্তু আমাদের কোনো গান নিজেরা তৈরি করতে কোটা পেরেছি। হ্যাঁ, একটা বোধহয় চলো চলো মুক্তি সেনানি, বোধহয় আমাদের দেবব্রত বিশ্বাস বোধহয় একটা গান, হ্যাঁ উনি বোধহয়, আমি কিন্তু গানটা শুনিনি, লোকমুখে শুনেছি এরকম একটা গান হয়েছে, কিন্তু সেটাও তো পপুলার না, লোকে তো বললে তো গাইতে পারবে না। কাজে এইরকম একটা নিজে কয়েকবার গেয়েছিলেন। হ্যাঁ, ও নিজে গেয়েছিলেন।
তা এবারে এই যে এই আমরার মধ্যেই তো আমিটা রয়েছে, আমারও তো গান গাইতে ভালো লাগছে না, কি মাথায় এলো যে আমাকে গান তৈরি করতে হবে, এমনিতেই তৈরি করা যায় না। তা এই জায়গা থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু, বুঝতে পেরেছো তো? কাজে এইটা থেকে এইটা যখন একটা জায়গায় মনে হলো যে আমার না আমার হচ্ছে, আমেরিকাতে গিয়ে আগুন দেখেছি আমি, কত জানলায় এই গানটা রচনা করেছিলাম। আমি হারমোনিয়াম বাজাতাম, আমেরিকা দিয়ে একটা ডাবল ডেক অর্গান কিনলাম হায়ার পারচেজে, এবং একটা টুল পেলাম, সেটাই ছিল আমার একমাত্র আসবাব ফ্ল্যাটে। ওই টুল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, কেন আর আমি কিনতে পারবো না। সলিল চৌধুরী যখন গিয়ে থাকা শুরু করলেন তখন একটা বিছানা কিনেছিলাম, না তো আমি মাটিতে কাঠের মেঝে দুর্দান্ত, তাতে খবরের কাগজ পেতে শুতাম, দিব্যি ছিলাম। এইবারে এই যে গান একটু একটু করে তৈরি করছি করতে করতে মনে হলো আরে এই তো এটা রাস্তা যেন পাচ্ছি। এর আগে একটা ঘটনা ঘটে গেছে, এই কথাগুলো খুব বলা জরুরি, এমনকি তার পরবর্তী আলোচনার জন্য। এই যে কিচ্ছু ভাল লাগছে না, এটা আমার গান নয়। 73 সালে আমি একটা বিশেষ কাজের সন্ধানে পেলাম কাজটা ফ্রান্সে একটা চুক্তিবদ্ধ হয়ে একটা কাজ করতে গেলাম, এবং সেই কাজের সঙ্গে জড়িত ছিল গান। তা ফ্রান্সে গিয়ে আমার এক ফরাসি বন্ধুর বাড়িতে প্রথম বব ডিলানের হার্ড রেইনস আর গনা ফল গানটা শুনলাম। এই গানটা শুনেই আমি বুঝলাম এই রাস্তাকে পেয়ে, এইটাই আমার রাস্তা, এইটাই আমার রাস্তা। I've been out in the middle of 7 sad forests. I've been out in the middle of a dozen dead oceans. I've been 10,000 miles in the mouth of a graveyard. এই যে where have you been my blue-eyed son? হে ভগবান, আমরা কোনোদিন এভাবে কোনো গান তৈরি করতে পারিনি। আমাদের সেই স্নেহ নেই, সেই ভালোবাসা নেই। আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে একটি গান আমরা তৈরি করতে পারিনি। কেউ জোরজার করে কিছু গান হয়তো এখান থেকে, এই গর্ত থেকে সেই গর্ত থেকে বের করবেন, সে আমাদের ভেতরে জাতিগতভাবে সেই গান আমাদের উপরে কোনো ছায়া ফেলেনি। ডিলেনের গান কিন্তু পথ দেখিয়েছে, আমাকে দেখালো। আমি তাতে, এবং একটা লাইন ছিল, হু ডিড ইউ মিট মাই ব্লু আইড সান? কার সঙ্গে দেখা হলো তোমার? আমার ছেলেকে বলছি, কার সঙ্গে দেখা হলো তোমার? ঠিক দেখ, well, I met a white man who walked a black dog. আর সাদা লোকের সঙ্গে দেখা হলো যেটা কালো কুকুরকে নিয়ে হাঁটছিল। এই করতে 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 I met a young girl, she gave me a rainbow. এর চেয়ে ভালো লাইন এই পৃথিবীতে কজন তো বাংলায় করে লিখতে পেরেছি বুঝি? অত মনে হয় না, আমি পারিনি। কি বল, ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হলো যে আমি একটা রংধনু দিল। এই প্রত্যেকটা জিনিস শুনছি আমার, যে এইটা আমি, এটা আমার দরকার, আমাকে এইটা হতে হবে। আমি আমার আদর্শ জায়গাটা পেয়ে গেলাম, কিন্তু এবার তো বাংলা গান হতে হবে। কাজে ডিলানের গানগুলো আমার পথ দেখালো, কিন্তু শুধু ডিলানের গান না, সেটা আর কি পথ দেখালো? লালন শাহ, হাসন রাজা, এই চারদিকে এই করতে করতে আমি নিজের রুটস খুঁজে পাচ্ছি। আমার শিকড়টা কোথায়? আমার শিকড়টা তো আমেরিকায় নয়, আমার শিকড়টা তো বাংলায়। ঠিক। ফলে এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, কিছু গান তৈরি হলো। আমি আমেরিকা থেকে 2 তারিখ আর পারবো না, ফিরে গিয়ে আমায় বাংলা গানই বানাতে হবে। ফিরে এলাম, পুরনো কিছু বন্ধুর সঙ্গে দেখা হলো, সকলেই নকশালপন্থী এবং 1-2জন সিপিএম পন্থী। আমাদের মধ্যে কিন্তু রাজনৈতিক কোনো বিরোধ ছিল না। আমরা একটা গানের গ্রুপ তৈরি করলাম, ইটস বেসিক্যালি গণসঙ্গীত। তা সেই সঙ্গে আমার কিছু গান, তা এইটা যখন করছি তখন আমার একটা জিনিস মনে হয়েছিল, আমি যখন গান তৈরি করছি, যে আমার মনে যখন একটা ক্ষুধা রয়েছে, যে গান নেই, সময়ের গান নেই, তাহলে আরো কারো মনে নিশ্চয়ই হচ্ছে। আচ্ছা, আমার সঙ্গীতের ব্যাপারে আমার প্রধান দার্শনিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সঙ্গীতের উৎপত্তি উপযোগিতা প্রবন্ধ উনি লিখছেন, সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে সমাজের পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়।
যাহাতে তাহার উপর সমাজের এবং সমাজের উপর তাহার প্রভাব পড়ে, যাহাতে সমাজের বয়সের সহিত তাহার বয়স বাড়ে, বাড়ে নাই। আমরা যে গান তৈরি করেছি তাতে এই লক্ষণগুলো নেই। এটা ছিল আমার প্রধান লক্ষ্য, যে সমাজের বয়সের সহিত তার বয়স যেন বাড়ে। ম্যাজিকের মতো এমনি এমনি হবে না। তা এই এই জিনিসগুলো আমার মনে হয়েছিল যে তাহলে বাকি লোকেদেরও মনের মধ্যে নিশ্চয়ই এই ক্ষুধাটা আছে, কারো কারোর মধ্যে নিশ্চয়ই আছে। এটাই ছিল আমার প্রধান উৎসাহ দাতা। এই বেশ, যখন কবিরদা আপনি এখনো পেশাদার, যখন আপনি পেশাদার শিল্পী হিসেবে তুঙ্গে, সবাই আপনার গান শুনতে চাইছে, সবাই আপনাকে দেখতে চাইছে, শুনতে চাচ্ছে, কথা বলতে চাইছে, সেই সময় যখন দিনের পর দিন এমন হয়েছে এক এক দিনে একাধিক অনুষ্ঠান করেছেন, খুব কম। হ্যাঁ, কিন্তু পর আমরা খুব কম একটা কথা মনে রাখতে হবে রাহুল, যে সিপিআইএম দল তখন শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গ সরকারের। আমি সিপিআইএম এর বিরুদ্ধে ছিলাম, ঠিক এই অর্থে যে আমাকে ওরা দখল করতে চেয়েছেন। আমি হাত জোর করে বলছিলাম, যদি আমার গান আপনাদের ভালো লাগে আপনারা শুনুন না, আমি ভাড়া করুন, টাকা দিয়ে। আমি তো এটা পেশাদার, আমরা দল করব। আমি হয়তো 10 টাকা চাইছি, আপনারা বললেন 8 টাকা দেবো, না 8.5 টাকা, এরকম হোক, কিন্তু আপনাদের দলভুক্ত হতে হবে, এরকম বললে তো আমার মানব না। কিন্তু ওরা আমার সঙ্গে সঙ্গে বিরুদ্ধে গেলেন। বিরুদ্ধে গিয়ে কী করলেন? প্রথম, কোনো অনুষ্ঠান নেই, শহরের কোনো হল আমায় দিত না। এই হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ব্র্যাকেটে। একটা হলে কিন্তু আমি অনুষ্ঠান করতে পারতাম না। আচ্ছা, শহরের বাইরেটা আরও বড়। শহরে অত লোক গান শোনে না যত লোক মফস্বলে শোনে। ছোট শহর, জেলা শহর, ওখানে তো ধরো ঋত্বিক শহর, রবীন্দ্র সদনগুলো করেছে তো। সেসব সদনগুলোয় তখন যদি কেউ গিয়ে থাকে, বাথরুম ছিল একটা গর্ত। আজকে যাও, হ্যাঁ, তো রিয়াকশনারি সরকার, দক্ষিণপন্থী সরকার, তাই না? আজকের ওই বাথরুমগুলো দেখে ওরা কেন এখন যাই কালে ভদ্রের, কেন তখন কেন এরকম হলো না? যাই হোক, সেই সব হলে আমায় দিত না। যেমন কল্যাণী ঋত্বিক সদন বারণ, এখানে ওখানে সব কটায় বারণ, আসানসোল বারণ। তাহলে আমি কোথায় গাইছি? সিনেমা হলে, ঢালু স্টেজ, এইভাবে কিবোর্ড, আমি এইভাবে বাজাচ্ছি, এইসব কাজে অত অনুষ্ঠান করিনি। তাহলে 3-4টে বাড়ি থাকতো, ওটা একটাও আমার হাতে থাকতো না, ফাইনালি অন্য কারোর হাতে চলে যেত। কিন্তু বাড়ি তো আমরা কিনতে পারিনি, অন্যটা কিন্তু কিনেছে। কেন? সিপিআইএম করেছে তাই। এখন তাদেরই কেউ কেউ আবার তৃণমূল করছে, আরও হচ্ছে, কিন্তু আমাকে কেউ অনুষ্ঠান দিত না। ফলে কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছিল, গলাটা নষ্ট হয়নি, গলা বিশ্রাম পেত, আমি রেয়াজ করতাম নিয়মিত। কাজেই ভীষণ রকম পপুলার কিন্তু আমি কোনোদিনই ছিলাম না। পপুলার কে ছিলেন জানো? সত্যি সত্যি নচিকেতা চক্রবর্তী মহোদয় সত্যি পপুলার ছিলেন, গ্রামে গঞ্জে লোকে তাকে চাইতো। আমি বড্ড আরবান। কবিরদা কি বলছেন? আমি আরবান, আবার বলছি, আমি আরবান, আমি নাগরিক। কাজেই সাধারণ গ্রামের মানুষ কিন্তু সে রিলেট করতে পারে না। তুমি বাইরে যাও, অনেক মাসে আমাকে চেনে না, কিন্তু খুব কম লোক চেনে। কিন্তু আরবানাইজেশন তো বেড়েছে ক্রমশ। ফলে আজ হয়তো যারা আরবান সঙ্গীতকার, আমি ঠিক জানি না তারা কারা, তাদের কিন্তু অনেক লোকে চিনবে। কেন? ইতিমধ্যে সঙ্গীত গতিশীল হয়ে উঠেছে, রবীন্দ্রনাথের ভাষায় সামাজিকভাবে গতিশীল। আজকের এখানে তৈরি করছো গান, সেটা বালুরঘাটে একজন শুনছে, এরকম তো ছিল না। ফলে পপুলার আমি কিন্তু কোনোদিনই খুব একটা হইনি, খুব একটা না। প্রেমের গান লিখলে জবাবদিহি করতে হতো কাকে উদ্দেশ্য করে প্রেমের গানটা লিখলাম। এরই নাম প্রেম, এরই নাম সংসার, যে জিনিসই নামে আমরা সারাক্ষণ হে ভগবান যেন টিকে থাকে, টিকে থাকে, হ্যাঁ, সব দেখা হয়ে গেছে।
ওই একটা কথায়, তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে কাঁচকলা। ফলে ওইখানে ঝঞ্ঝাট ছিল। আর কিন্তু আমি নিয়মিত 4 ঘন্টা রেয়াজ করেছি। আমার বাবা যেদিন মারা গেছেন, আমরা ভবানীপুরে একটা ভাড়া বাসায় থাকতাম। এইখানে বাবার মৃতদেহ পড়ে আছে। তার সকালবেলা আমি বেরিয়ে গেছি, আমি কিন্তু রেয়াজ করেছি। মানে সেদিন সন্ধ্যাবেলা আমার কল্যাণীতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা করতে হবে। যদি না করি তাহলে হল ভাঙচুর হবে। গণশক্তি আর আজকালে বেরোবে সমানের অনুষ্ঠানে ভাঙচুর। আপনি করলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে মা ছিলেন, মাই ঘরে থাকতেন, বাবাই ঘরে। তো আমি এলাম, আমার স্ত্রী ফোনটা ধরলেন ভবানীপুরে, বললেন, আমার মনে আছে উনি বাংলায় বললেন, সব শেষ। একটা ট্যাক্সি ডেকে আমরা 3 জন, আমার স্ত্রী, আমার ছোট্ট মেয়ে, আমরা চলে এলাম এই বাড়িতে। তো আমি বলছি বাবার কাছে যাই না, মার কাছে এলাম। তো মা আমার দিকে কাঁদার চেষ্টা করলেন এইখানে। কাঁদছো কেন? এখন তো উনি আনন্দে আছেন। তা এখানে বসে মার সঙ্গে মা গালটাল টিপে একদম, শোনো, আমার তো সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে, আমি কী করবো? ঋত্বিক সাথে না গেলে সিপিএম গোলমাল করবে। হল আমি খবর পেয়েছি সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। মা বললেন যে আমি অনুষ্ঠান করবি, তোর বাবা বেঁচে থাকলে উনিও সেটাই বলতেন। তো আমি অনুষ্ঠান করতে গেলাম, ওইখান থেকে আমি কেওড়াতলায় এসেছি। যে আমার কাজ ছিল, দেখো, আমার ধর্ম সঙ্গীত করা, মানুষকে এন্টারটেন করা আমার কাজ, শিক্ষিত করা না। আমার কাজ হলো মানুষকে এন্টারটেন করা, এটা আমার স্বধর্ম। তার কোনো উন্নতি ঘটানো না, বিপ্লব করাও না, পুজো করাও না, কিছুই না, বিনোদন যোগানো। এই বিনোদনটা এক একজন এক একভাবে যোগান, আমার এইটা। কিন্তু যাদের রুচি উন্নত হয়েছে, যাদের আপনি বলছেন বটে, কিন্তু তথাকথিত যাদের রুচি উন্নত হয়েছে বা শিক্ষিত হয়েছে আপনার গান শুনে, আপনার গান বুঝে, তাদের ক্ষেত্রে কি বলবেন? এটা তো তারা বলছেন, আমি তো আর দেখছি না। ধরো আজকের উনি এই যে ক্যামেরা প্রকৌশলী ভাই এই কাজটা করছেন, ছবিটা নিচ্ছেন, উনি যদি এটা বলেন, সেটা উনি জানেন, আমি তো জানি না। আমি তো শিক্ষিত হয়ে উঠিনি আমার গান, ঠিক কাজেই বলতে পারবো না। আচ্ছা কবির দা, একটি কথা আপনি বলুন না, আমাদের সবার জানতে ইচ্ছা করে। সেটি হচ্ছে যে আপনার যারা অনুরাগী এবং যারা অনুরাগী নয়, আমি একসঙ্গে ইন জেনারেল বলছি, যে তাদের একই সঙ্গে বা অনেকের মত যেটা হচ্ছে, কবির সুমন যারা জানেন উদার ব্যক্তিত্ব, এক পক্ষ বলেন উদার ব্যক্তিত্ব, ভীষণ দয়ালু, প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং গান নিয়ে আর কোনো প্রশ্ন নেই তার, এবং গানের সাধুবাদ জানায়। এবং আরেক অংশ বলে কবির সুমন বিতর্ক, দাম্ভিক, এবং কবির সুমন মানুষটা খানকির ছেলে। না, আমি বললাম তো তা না, আমি শুনেছি, পড়েওছি। এবার মজাটা হচ্ছে, কেউ কিন্তু বলতে পারবে না কেন খানকির ছেলে, মানে সেটা কেউ বলছে না। ধরো নানান মানুষের সঙ্গে নানান বিয়েই তো করেছি 5টা। তাহলে অরূপ রঞ্জনের কবিতায় আছে অবিবাহ, এসো আমরা অবিবাহ, দারুণ দারুণ অবিবাহ করি, ব্রিলিয়েন্ট। তা বিবাহ যেমন হয়েছে, অবিবাহ তেমনি হয়েছে, মানে যেটা ঠিক বিয়ে নয় কিন্তু অবিবাহ। এখন তা আর কেউ তো আমার নামে কোনো, আমাকে লোকটা মাঝরাত্রিতে জাপটে ধরেছিল এরকম তো কোনো নেই, মি টু তো নেই আমার নামে, একদমই নেই। এবার যেটা হয়েছিল কি, সেটা হচ্ছে একটা 498A মামলা, এটা খুব জরুরি বলা। একটা 498A মামলা হয়েছিল। সেটা কি? 498A হচ্ছে বধূ নির্যাতন আইন। এটা কেন সঙ্গে সঙ্গে একে বলে কগনিজেবল অফেন্স, অর্থাৎ এটা যে মামলাটা যিনি রুজু করবেন, যার নামে করবেন, সঙ্গে সঙ্গে ধরেই নেওয়া হবে তিনি অন্যায়টা করেছেন, অপরাধটা। কেন? শোবার ঘরে কি হচ্ছে এটা তো স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানেন না। এখন তো দেখি সাংবাদিকরা জানেন। হ্যাঁ,
কাজে এটা কগনিজেবল অফেন্স না বোধ হয়। কারণ এখন তো দেখি এইসব বিভিন্ন যে অমুক জায়গায় অমুক ইয়ে তমুক, সব জায়গায় সবাই সব জানে, তার তো স্বামী স্ত্রীর বাইরেই দেখছি লোকে বেশি জানে এখন। এবার সঙ্গে সঙ্গে আমার অ্যারেস্টেড হওয়ার কথা, তা আমি তো পালালাম বাড়ি ছেড়ে। আমার মা ছিলেন এখানে, রাত্রিবেলা পুলিশ রেড করলো, রেড করে আমায় পেল না। তা এক চমৎকার আইনজীবীর সাহায্য আমি নিলাম। সেখানে কি বলেছিলাম পেয়েছি ওরা, মানে পুরো দেশের স্বরূপটা বেরিয়ে আসে, টাকা দিয়ে এখানে মানে সব কিছুই হয়। তা আমার ক্ষেত্রে না, তা হে ভগবান, হে ভগবান, আমি দেখলাম আমার প্রথম স্ত্রী, যে স্ত্রী আমার নামে মামলাটা রুজু করেছেন তাকে সাহায্য করেছেন। এবার প্রথম স্ত্রী বেচারি, তার একটা গভীর যোগাযোগ ছিল সেই সময় এই রাজ্যে যে দল সর্বে সর্বা, সবার উপরে ইহাই সত্য, তাদের সঙ্গে তাদের খুব নিবিড় সম্পর্ক। ফলে তারা চোখ করে এক বড় কর্মধারায় সমাজের সাহায্যে একটা মামলা নিতে বাধ্য করলেন আদালতকে। তাহলে আমার নামে 498 মামলা রুজু হয়ে গেল। মুশকিলটা হলো যে উকিলকে নিতাম নাম আমি করতে পারবো না, অসামান্য একজন মানুষ। তা তিনি আমায় বললেন, আপনি কি জানেন আপনার নামে কি কি চার্জ হয়েছে? না। আপনি তাহলে এটা পড়ে দেখুন। আমি পড়ে যে আমার স্ত্রী এবং মেয়ের গায়ের ওপর আমি গরম লোহার ইস্ত্রি চালিয়েছিলাম, তাদের পশ্চাৎ দেশে আমি গরম লোহার, ঠান্ডা না, গরম লোহার রড ঢুকিয়েছিলাম, এই টাইপের কান কামড়ে দিয়েছিলাম, এটা চুল ধরে টেনে 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 ইলেকট্রিক লাইনের সঙ্গে লাগিয়ে এরকম টাইপের সব ইয়ে। যেমন পড়লেন, আচ্ছা আপনার প্রথম স্ত্রীর নামটা দেখতে পাচ্ছেন এখানে? না, পাবেনও না। আমি বলি নামটা বললেন, উনি এখানে ঢুকলেন কি? ঢুকেছেন ওনার সঙ্গে অমুক দলের প্রতি ঘনিষ্ঠ যোগ, আপনাকে তো ওই দলটা পছন্দ করে না, তাহলে আপনাকে সরাসরি সরানো যায় কি করে? একমাত্র এই মামলাটা দিলে আপনি অ্যারেস্টেড হবেনই। যদি হন সেই রাত্রিরে আপনার কি হবে কেউ জানে না। হঠাৎ সকালে আপনাকে দেখা হলো, মানসিক অবসাদে আত্মহত্যা করলেন কবির সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায়। এটা হবে উনি বলছেন। হ্যাঁ, আমার দুজন বন্ধু গিয়েছেন, নোট নিচ্ছেন। 3000 টাকা ওর একটা আধ ঘন্টা 40 মিনিটের ফি তৎকালীন। বিশাল ডাক্তার, এখানে বিশাল উকিল। উনি ফোন করছেন, কল করছেন একজন IPS অফিসারকে, সব বলছেন। সব হয়ে যাবার পর উনি বললেন যে কবির সুমন আমার ক্লায়েন্ট। উনি বসে বসে সব শুনলেন। তোমাদের আমি দেখে নেব। খোলামেলা চলছে সব। একটাই সুবিধা আমার, আমি সত্যি কোনো অন্যায় করিনি, এবং ভয় পাওয়ার কিছু নেই। এবং ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না। এবারে যখন আদালতে মামলাটা হচ্ছে, বিরোধী পক্ষের দলে 30 জন বাঘা উকিল, আমার দলে জনা করি কিন্তু বড়ই ভালো। এবারে আমাদের উকিল বলে এটা বলেন জানা দরকার, ভারত এবং 498A জামিন অযোগ্য অপরাধ। আমরা আগাম জামিন চাইছি, তো সম্ভব না। আমাদের উকিল বললেন, স্যার মাননীয় আদালত, আমরা বলা আছে বহু বচনে, আমাদের নামে কি কি FIR হয়েছে আমরা একটু জানতে চাই। কারণ এই অভিযোগ, সে গায়ে গরম ইস্ত্রি ছাড়ানো, কান কামড়ে দেয়া, বা নাকের মধ্যে হুল ঢুকিয়ে দেয়া বলতার ইত্যাদি, বা পশ্চাৎ দেশে রড ঢোকানো ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্টিং সব খুব কোভিড সমানোচিত কাজ। এগুলো অনেক লোকই বলবে এখন, হ্যাঁ করেছে, এখনো করছে, এটা ভুল, এটা নিশ্চয়ই PC সরকারের ম্যাজিক। আসলে ভেতরে এইসব হচ্ছে, দেখাচ্ছে না ওরা।
এবারে তো জজ বললেন হ্যাঁ ঠিক করে, অভিশংসককে বললেন স্যার দেখান কাগজগুলো, নেই। নেই মানে মানে ডাক্তারের সার্টিফিকেট কোথায়? এত কিছু যে অত্যাচার হয়েছে ডাক্তার দেখিয়েছেন? না ডাক্তার তো না, ডাক্তার না, তাহলে কোর্ট কি করে? কোর্টের আমার দায়িত্বটা, আমার কাজটা কি বলে দিন। এবারে শুনেছি নাকি আমার দলের মানে উকিলদের মধ্যে কি একটা তোমাকে চাই করে গাইতে আরম্ভ, কি হচ্ছে নাকি, চুপ করুন। আচ্ছা, এবারে অনেক একটা কি লোক বলে ওর বহু প্রেমপত্র ছিল, উনি লিখেছেন না, তাহলে ওকে লেখা হয়েছে কত, 4000। তা এবারে জাজ সাহেব নাকি বলেছিলেন তা কবির সুমনকে প্রেমপত্র লিখবে নাকি আপনাকে আর আমাকে লিখবে? ওকেই তো লিখবে, উত্তম কুমারকে লিখবে, আপনাকে তো আর লিখবে না, আমাকেও না। তা সেটা তো কোনো অপরাধ না প্রেমপত্র। এবারে বলেছি তাহলে এফআইআরও নেই তো, এফআইআরও করেনি, ভুল হয়ে গেছে। তুমি কি জানো, না এইটার মধ্যে দিয়েই প্রথম আমি কথাটা বলার সুযোগ পেলাম। আমি ভারতের প্রথম 498A অ্যাকিউজড যাকে গ্রেপ্তার করা হলো না, আমি জামিন পেলাম। এবং আমার অ্যান্টিসিডেন্সের পর, নজিরের পর আর কোনো 498A অ্যাকিউজড জেলে যাননি। যা ইচ্ছে তাই করেছে লোকেরা এই আইনটা নিয়ে। যারা সত্যি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত মেয়ে গ্রামের দিকে, তাদের পাশে আইন দাঁড়ায়নি। আইন দাঁড়িয়েছে কার পাশে? পয়সার লোকের পাশে। যে পেরেছে স্বামীর নামে একটা করে কেস করেছে। আমার চেনা 2টি মেয়ে শহরের অত্যন্ত ভালো সম্ভ্রান্তকর, দুজনে মামলা করেছে, সম্পত্তি নিয়ে নিয়েছে, আমাকেই বলেছে, তা আমি কোথায় জানলাম। তা আমি প্রথম 498A অভিযুক্ত যে আগাম জামিন পেল। না মানে এটা ইন্টারেস্টিং না, বলো? ভীষণ ভীষণ ভীষণ। এমনিতে কি আর লোকে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে টুকটাক করে ওই যে নিশি ডাক নাকি উল্টে দেয়, বুড়ো এবারে। না 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 কবিতা এরকম বলবেন না, যদি তারা বলেও থাকে, যেমন যদি দরকার। মজার কথা হচ্ছে যে এইটা কিন্তু খবরের কাগজে বেরোনো, 3 মাস ধরে একটি জাতি আমায় ধর্ষণ করলো অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে। কিন্তু যখন পুরো জিনিসটা যে একটা ভাঁওতাবাজি ছিল, এটা কোর্টে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। এখন এইটা বলতে পারছি কেন, তার কারণ হচ্ছে উনি মারা গেছেন, যে বিশিষ্ট মহিলা, ভদ্রমহিলা একসময় আমার স্ত্রী ছিলেন এবং আমার নামে একটা মিথ্যে মামলা করেছিলেন, যেতে সকলকে হয়, কি মুশকিল। তিনি চলে গেছেন। তিনি বেঁচে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না আইনত। এখন যদি কেউ মামলা করেন তিনি হেরে যাবেন, করতেই পারেন যে কেউ, কারণ সব রেকর্ডসও আছে। ফাইনালি তুমি জানো এটা এমন একটা মামলা যেটাকে বলে এক্সস্ট হতে হয়, মামলা কিন্তু চলতে হবে। খুনের মামলা উইথড্র করা যায়, জানো তো, শুনেছি। এই মামলা উইথড্র করা যায় না। স্টেট ভার্সেস কবির সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায় চললো, কিন্তু কোনো সাক্ষী এলো না। একের পর এক সাক্ষী তলব করলেন, আমার উকিলরা, একজনও এলেন না, একজনও না। সেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে অমুক খুব পরোপকারী মানুষ ছিলেন, তো তার যেদিন বিপদ ঘটল কেউ এলো না তার কাছে। কারুর বড় অসুখ, তাই আসিতে পারিলেন না। কারুর বড় সুখ, একটি নাতি হইয়াছে, তাই আসিতে পারিলেন না। একজনও সাক্ষী আসেননি। সো ফাইনালি আই ওয়াজ অ্যাবজর্বড, বেকসুর মুক্তিপ্রাপ্ত। এটা কিন্তু কাগজে বেরোলো না। নট অ্যান আয়োটা অফ ট্রুথ ইন দি অ্যালিগেশনস। অভিযোগগুলোর মধ্যে এক কণা মাত্র সত্য নেই, লিখছেন আদালত। এটা কিন্তু কোথাও বেরোচ্ছে না। এটার নাম কি? পশ্চিমবঙ্গ। এবার বেরোবে।
এইরকম সময় ইন্সপায়ার্ড হন থাকেন কি করে, কাকে দেখে বা কাদের কথা ভেবে? এরকম সময় প্রথম আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি এখন পর্যন্ত কারোর কোনো অপকার করিনি। লোকে করতে পারে অপকার, সবাই সবার করতে পারে, ভালো করতে পারে না। এবারে তুমি যদি ক্ষমতায় থাকো তাহলে 2-3টে মামলা দিয়ে দিতে পারবে, কিন্তু বেশি দূর যাবে না মামলাটা, তাহলে খালাস হয়ে যাবে। তুমি কিন্তু দিয়ে দিতে পারবে, পুলিশ এসে ধরবে কিন্তু। এবারে ধরো আমি অমুকের সঙ্গে প্রেম করতে করতে আর একজনের সঙ্গেও আমার একটা প্রেমের সম্পর্ক হলো, এটা কিন্তু হতে পারে, হয়েছে। কিন্তু তার জন্য তো আর প্রথমজন মানে খাওয়া পড়া বন্ধ হয়ে গেল তা তো না, কোনো মানসিক পর্যায়ের ব্যাপার। এটা তেমন একটা বিশাল কিছু না। 2, যে I never did any wrong to anyone, কারোর আমি কোনো ক্ষতি করিনি, ফলে এটা আমার প্রথম মনোবলের জায়গা। ফলে আমার পাশে আমি ছিলাম এবং আমার 2-1জন বন্ধু তারা ছিলেন, আজও তারা আছেন, এবং এইটাই ছিল। এবং আমি রেয়াজ করতাম কনস্ট্যান্টলি, রেয়াজ কনস্ট্যান্টলি। বেশ বেশ সন্ধ্যা, আমরা একেবারে এই কবিরদা আমরা একেবারে ক্ষমা করবেন কবিরদা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর যাবো, হ্যাঁ চলে এসেছি। সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি, কি হয় জানতে পেরেছি সেটা আমরা বলবো, জানতে পেরেছি আপনি যে বাংলা খেয়াল নিয়ে যে গত কয়েক বছর এবং দীর্ঘ বছর ধরে চর্চা করছেন এবং বারবার বলে এসেছেন, এটাই আপনার জীবনের সম্ভবত সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু এটার পাশাপাশিও আপনি একটি কাজ শুরু করেছেন, কাজই বলবো, সেটি হচ্ছে ওল্ড ক্লাসিক মিউজিক, হিন্দি বা এই হোক, তার উপর বাংলা শব্দ বসিয়ে আপনি সব করে, এটা যদি একটু বলেন। হ্যাঁ মানে হ্যাঁ, এটা দেখো ছোট্টবেলা থেকে তো গানই শুনছি, গান গান গান, সুর 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 সুর, মানে কথাটা না, সুর। ফলে অনেক বেশিরভাগ আমার প্রিয় গানের সুর কিন্তু হিন্দি ছবির গান। কিন্তু হিন্দি ছবি কেন, বাংলা ছবি ছোটবেলা তো আমাদের দেখা সম্ভব ছিল না, কিন্তু রেডিও ছিল আমাদের পৃথিবী, রেডিওতে হচ্ছে কত গান হচ্ছে, এসব অধিকাংশ যে গানগুলো অ্যাট্রাক্ট করতো সেই গানগুলো কিন্তু হিন্দি ছবির গান। যেমন ধরো লা 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 লা, বোধহয় অভিনয়ের সুর। তা কি অসামান্য রে বাবা, মোহাম্মদ রফির গাওয়া। তেমনি ধরো একটা গান ছিল বোধহয় শিকারি না বাজি ছবির, তুমকো পিয়া দিল দিয়া না 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 না, শুনেই বাজছে নাচের গান। আহা, আমার মন অন্তরাত্মাও তো নেচে উঠছে। এটা বোধহয় গিয়েছিলেন সম্ভবত গীতা দত্ত নাকি আশা ভোসলে, শচীন দেব বর্মণের সুর। এইটা আমাকে আরও তাজ্জব করে দিত যে শচীন দেব বর্মণকে তখন থেকে শুনছি, তুমি যে গিয়াছো বকুল, এই ভদ্রলোক, এই একই লোক বা প্রেম যমুনারি পারে, এই লোকটাই সুর করছে যে না 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 তাকে দিদ বানালে, কি মুশকিল, কি সুন্দর রে বাবা। এটা গীতা দত্তর গাওয়া, শচীন দেব বর্মণের সুর। তার মিউজিক সব মিলে, ছবি তো দেখছি না কিন্তু একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে মনের মধ্যে। এবং আমার তখন থেকেই মনে হয়েছিল একদিন যদি পারি এই গানগুলোকে আমি বাংলা করব, অনুবাদ না, ওই গানের কথা কিন্তু আমি আজও জানি না কেমন, তুমি বলো আমি সুর গিয়ে দেবো,
আপনি আপনার থেকে একবার শুনেছিলাম অভি না যাও চো, এটা যদি একবার না 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 না, কেন ওটা করব? আমার ছাত্রছাত্রীরা রোববার আসেন, ওরা ওটা রেকর্ড করবেন একদিন ওদের মতন করে, ওটা আগে ওপরে ঊর্ধ্ব গগনে পাঠিয়ে দিয়ে তারপর তোমাকে আমি না না একটি লাইন না 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 কিছুতেই না। আচ্ছা বেশ, না না না, তা আমি বলছি এটা যে আমার যেমন, আর শুধু ভারতের না, পাকিস্তানের ছবি গান, যেমন আমার খুব প্রিয় শিল্পী মেহেদী হাসান, যেমন ওর একটা গান আমার খুব প্রিয়, সেটা হচ্ছে ও হচ্ছে বেশ হয়ে গেল এই মনে পড়বে না, দিল দিয়া ভুল হুই লা 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 না 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 না। কি স্মার্ট, কি সুন্দর, কি স্মার্ট, কি সুন্দর মানে। এবং এই গানগুলো খালি গলাতেও গাওয়া যাবে দরকার হলে, বা হাততালি দিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে বা টেবিল পিটিয়ে। এটা যেমন আমি কালকে রেড কাজটা শেষ করেছি, এর আগেও মেহেদী হাসান সাহেবের আর একটা, ওরা গজল বলেন, এগুলো ফিল্মের গান কিন্তু তার সুরের উপরে বাংলা কথা। আচ্ছা এগুলো কিন্তু অনুবাদ নয় নয় নয়, যেমন হি হি হে তমন্না তেরে ডর কে সামনে মেরি জান যায়, মেরি জান যায়, কি অপূর্ব রে বাবা! এটা কার সুর? এটা মদন মোহনের সুর, মদন মোহনের সুর, মোহাম্মদ রফির গাওয়া। এটা লিপ দিয়েছিলেন ধর্মেন্দ্র বোধহয়, এটাতে সুপ্রিয়া চৌধুরী হিরোইন ছিলেন। এতগুলো খবর রাখি, কিন্তু আমি কিন্তু অনেক ওই গানের মানে কিন্তু জানি না, তা এর ওপরেও আমি সুর করছি। তেমনি আর একটা গান, সেটা রাহুল দেব বর্মনের সুর, সে আমি কিছু জানতাম না। আমি প্রথম প্রেমে পড়ে হাফসল খেয়েছি, বুঝলে? হাফসল খেয়ে সেই মেয়েটি, তখন আমি কলেজে পড়ি, মেয়েটি যেখানে থাকতেন সেই যাদবপুর, না না এলগিন রোডে থাকতেন, না আপনার যাদবপুর, আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়। সে প্রেমে পড়ে হাফসল খেলাম, যখনই প্রেমে পড়েছি হাফসল খাচ্ছি, তারপরে করে ওর পাড়ার আশেপাশে ঘুরে বেড়ালাম পুরো বিকেল, ওই প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে। ওই যে গানটা না, কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথে, তা ওই গানটা হচ্ছে दीवाना मुझसे नहीं इस अंबर के नीचे। কি সুন্দর শুনেছি নাকি এটা একটা নেপালি ফোক সং, তার থেকে রাহুল বাবু নিয়েছিলেন। না 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 না, আমার না এগুলো শুনে এখন না প্রেমে পড়তে ইচ্ছে করে, কি ইচ্ছে করে যে কারোর হাত ধরে রাস্তা দিয়ে যাই। কি সুন্দর বলতো সুরটা, ছন্দটা। তা আমি ওর ওপর বাংলা এই গানটা কমপ্লিট করেছি আমি বাংলা, শোনাবো তোমায় কোনোদিন। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, তা এইটা আমার একটা জরুরি কাজ। মাঝে মাঝে বলছি সত্যি সত্যি মনে হয় যে অনেক পরিচিত বাংলা গান, কথা এত ভালো না, ওগুলো কথা পাল্টে দিই, সেটা সম্ভব না। কিন্তু হিন্দি গান আমি আরও কিছু করতে চেষ্টা করবো। বেশ বেশ। একটা গান যেমন করেছি, সেটা আমার এক খুবই কাছের একজন মানুষ, তার অনুরোধে, এটা সুর রবি, যিনি হেমন্ত বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, রবি চৌধুরী কা চাঁদ যার সুর, এটা হচ্ছে মাইনস কে সা রে গা না 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 না, এই গানটা রাতে মৌসম নদী কা কিনারা চঞ্চল হাওয়া, কি সুন্দর সুরটা। এটা খুব প্রেমের গান, মিলনের গান, কিন্তু গানের সুরটা শুনে কিন্তু আমার তা মনে হয়নি, আমার শুনে মনে হয়েছে বিচ্ছেদের গান, বিরহের গান। এবং সেইভাবেই আমি বাংলা লিরিকটা তৈরি করেছি। বেশ বেশ। তা এটা আমার খুব ইচ্ছে যে আমার দু একজন ছাত্রছাত্রী তারা পরের গানমালায় এগুলো গাইবেন, মানে যদি গান আমার খুব ভালো লাগে, এবং তারা বলবেন যেটা আমাদের গুরু কবির সুমন এই কথাটা ওই গানের ওপরে, এটা কিন্তু অনুবাদ নয়, ওই সুরের ওপরে বসিয়েছেন। কিন্তু সুরকার হলেন রাহুল দেব বর্মন,
সুরকার জয়দেব, যেমন তুমি যেটা বললে ঠিক। অভিনা যাও কিংবা মদন মোহন, বা মদন মোহন বা শচীন দেব বর্মন, হ্যাঁ। আর কিন্তু এই কথা বাংলার থাকবে তো? বাংলা, হ্যাঁ বাংলায়, বাংলায় কি পুরো জিনিসটা তো বাংলা। না আমি বলছি যে বাংলার সুরে, বাংলার সুর না ওই সুর, ওই সুর, একেবারে হুবহু ওই সুর, আচ্ছা হুবহু ওই সুর। ঠিক ঠিক। আমি তোমাদের শোনাতে পারছি না, তার কারণ এগুলো আপনি শুনে কি হবে? দেখো, একটা ভালো ভালো চোর যদি হয়, স্বামী বিবেকানন্দ একটা কথা ছিল, ভালো চোর হ। আচ্ছা ভালো চোর হওয়ার চেষ্টা করবো। না বলতে না, সবাইকে এক্সেল কর, কিন্তু ভালো চোর হ, কিন্তু হ কিছু একটা। তুই সব জায়গায় লেতি মারছিস, এটা হয়ে গেলে এটা হয়ে গেছে, আমি দাদা বলেছে এটা হয়েছে, না হচ্ছে না। ওই আমি সাংঘাতিকভাবে যত দিন যাচ্ছে স্বামী বিবেকানন্দপন্থী, ভালো চোর হ, মানে এক্সেল কর জীবনে। আমার একটা গানের প্রথম লাইনটা শুনে তোমাদের এখানে, বা দুটো লাইন শুনে যদি কেউ একটা পুয়ার কপি করে, খুব কষ্ট হবে। বাপের বেটা হলে একটা ঠিকঠাক কপি কর, সেরকম লোক নেই। এবারে বলো। কবিতা, আপনার কথা শুনে আর প্রশ্ন মনে আসে না, শুধু শুনতেই ইচ্ছে করে। তবু জিজ্ঞেস করব যে আমাদের ধরুন ধরুন কেন, এটা তো সত্যি যে যে বাঙালি আপনাকে মাথায় করে রেখেছিল এবং রেখেছে, হৃদয়ে যারা রেখেছে, মনে তখন সেটা ভাবলে কি কষ্ট হয় যে সেই বাঙালি, মানে কষ্ট ঠিক বলতে চাইছি না, যদি এইভাবে বিষয়টা বলি, সেই বাঙালি আজও যখন প্রেমে পড়ে, আপনার 30 বছর আগে 25 বছর আগে লেখা শুরু করা গানের পংক্তি তারা তার ভালোবাসার মানুষকে শোনায়, হ্যাঁ, তো তারাই যখন আপনাকে কাটাছেঁড়া করে অহেতুক বা কোনো কারণ নিয়ে, কষ্ট হয় না কি হয়? প্রথমে হতো, এখন কিছু হয় না, কিচ্ছু হয় না। একটা জাতির একটা মস্ত বড় কবি, সুরকার, নাট্যকার, চিন্তাবিদ দ্বিজেন্দ্রলাল রায়, তিনি রবীন্দ্রনাথকে ভেঙিয়ে আনন্দ বিদায় নামে একটা নাটক লিখেছিলেন। তাতে উনি রবীন্দ্রনাথের গান লেখার যে শৈলী, যে স্টাইল, সেটাকে ভেঙিয়ে লিখেছিলেন, মম অঞ্চল দড়ি বন্ধন গরু গোয়ালেতে ফিরে এসো হে। লোকটা করেছিল, এ কিন্তু বাঙালি। আশ্চর্য, তাঁর ছেলে দিলীপ কুমার রায়, যার আমি খুব ভক্ত, তিনি কোথাও লিখিতভাবে ক্ষমা চাননি এটার জন্য, আমার বাবার এই কীর্তিটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু দিলীপ কুমার রায়ের ভীষণ ভক্ত, এটা আমার অবাক লাগে। এবং রবীন্দ্রনাথের কেমন লাগছিল তখন, মানে এই যে কুৎসিত জায়গাটা, তো আমাদের জাতির, মম অঞ্চল দড়ি বন্ধন গরু গোয়ালেতে ফিরে এসো হে, লজ্জাও করে না। তো এটা তো বাঙালি করছে। তো এই বাঙালি যে আমাকে লাথি মারবে না, আমি এখনো কিছু হয়নি, আমি মরতে দাও না। মূল ব্যাপারটা তো বুঝতে পারি কোথায়, হিংসে। 6টা রিপু আছে, তো একটাই রিপু অসুয়া, এছাড়া কোনো রিপু নেই। পরশ্রী কাতরতা, অসুয়া, আমি পাচ্ছি না, আমাকে পারল। আপনি চান আপনাকে জানতে, এটা কখনো কেউ জিজ্ঞেস করেনি বা আপনিও বলেন, আপনি তো নিজের বিষয়ে প্রায় কিছুই বলেন না, মহাকাল বা ভবিষ্যৎ কিভাবে কবির সুমনকে মনে রাখবে? ইন্টারেস্টেড না। যে জাতি ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে মনে রাখে না, যে জাতি আজকের কাউকে বললে সে 2টো লাইন গাইতে পারবে, প্রেম যমুনার পারে মোর হিয়া কেঁদে মরে, হয়তো আমি ভুল কথা বলছি, কোথা বেনু ধরু শ্যামল কোথা ধেনু ভোটে ছড়ে, এরপরে গেলে হ্যাঁ ওইসব ঠিক আছে, মানুষ হিসেবে লোকটা কুত্তা, কিন্তু কেউ কিন্তু আমি চেনে না। আমার পয়সা খেয়েছে সকলে, অনেকে। HMV আমাকে তোমাকে চাইয়ের মানে সুবর্ণ, ওইটাকে বলে কি, যে একটা গোল্ডেন ডিস্ক, সেইটার উপলক্ষে আমায় তার প্রথম পেমেন্ট ছিল বোধহয় 65,000 টাকা দিয়েছিলেন। এটা কিন্তু অনেক টাকা, 1993 সালে অনেক টাকা।
টাটা বিড়লার কাছে অনেক টাকা। ওই টাকাটা ইনকাম ট্যাক্স কিন্তু আমি দিয়েছিলাম। এবারে ওই টাকাটা পরের দিন সকালে আমার সেই বন্ধু, তিনিও বোধহয় সঙ্গে গিয়েছিলেন, আমার স্ত্রী আর আমি একটা নিজের চেক কেটে ওই টাকাটা দিয়ে আসি। তা নকশালরা লড়লেন তো পরেও। একদিনের জেল হয়েছিল রুনুবাবুর। একজনও নকশালপন্থী আমায় খবরটা দেননি, একজন না। খবরটা আমায় দিয়েছিলেন একজন ভদ্রমহিলা, তার নাম করবো না, সিনিয়র মানুষ, আমার চেয়ে বয়সে বড়। তিনি বলেছেন, সুমনদা ওরা একদিনের জেল হয়েছে, আপনাকে কেউ খবরটা দেবে না, আপনি তো খারাপ লোক। কেন খারাপ লোক কেউ জানে না। এই পুরো টাকাটা কিন্তু আমার দেয়া। হ্যাঁ বলছি তো, আমার দেয়া। তোমাকে চাইয়ে রয়্যালটি। আমরা শুনলাম, এটা তো বলাই বাহুল্য, আর এক ধাপ এগিয়ে বলি জানলাম অনেক কিছু, ঋদ্ধ হলাম সব কিছু সরিয়ে, এবং সব মিলিয়ে এটাই হতো কবির সুমন। কিন্তু যার কাছে এসেছি, যার দুয়ারে এসেছি, তার থেকে তো একেবারে খালি হাতে ফিরবো না। কারণ এই যে পেলাম, এটা আমাদের কাজ, কিন্তু উপহার না নিয়ে ফিরবো এরকম বান্দা আমি তো নই। সেই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি জানেন আপনার প্রায় সব গানই আমার প্রিয়। যদি আমার সেই প্রিয় গানটা আমার জন্য এবং আমাদের দর্শকের জন্য যদি একটু গুনগুন করেও দেন, তাহলেও সেটা অনেক হবে। আচ্ছা, তুমি তো ওই নীল নীল আকাশ এইটা শুনতে চাই, হ্যাঁ। তো শখ করে গাই। এমনি অন্য একটা গান যদি গাই, আপনার যেটা খুশি। কখন তোমার দেখা পাবো, চোখের পাতায় চুমু খাবো, চোখের তারায় জিজ্ঞাসা, বলো কাকে বলে ভালোবাসা। কখন তোমার দেখা পাবো, চোখের পাতায় চুমু খাবো, চোখের তারায় জিজ্ঞাসা, বলো কাকে বলে ভালোবাসা।